সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময়ে আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার মলি, এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের বিষয় ছিল কিডনিজনিত সমস্যা এবং তার সমাধান। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এএসএম তানিম আনোয়ার, কনসালটেন্ট নেফ্রোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509 8332754। দর্শক, আমি আবারও বলছি, আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 8332509 8332754। স্যার, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন কিডনির সমস্যাগুলো নিয়ে, মধ্যে একেআই ছিল এবং আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথাগুলো বলছিলাম, বিভিন্ন ইনফেকশনগুলো নিয়ে কথা বলছে। সিকেডি নিয়ে আপনি বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা কিডনিতে, সেক্ষেত্রে সিকেডির প্রেজেন্টেশন গুলো কিরকম থাকে? সিকেডি যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলছি আর কি, এটা মানে এই রোগীগুলো আসলে প্রেজেন্ট করে কিভাবে? এটা তো আসলে একটি ক্রনিক প্রসেস, আস্তে আস্তে অনেক দিন ধরে এই রোগীর কিডনিটা রিকারেন্ট হতে হতে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে অনেক দিন ধরে কিডনিটা আস্তে আস্তে কিন্তু তার কার্যক্ষমতা হারাচ্ছে। এটা কিন্তু অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের দেশে মানে খুব বেশি পরিমাণে আমরা যেটা পাই, যে একটু আগে বললাম, কিডনি প্রদাহজনিত একটি কারণ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এছাড়া যাদের লং টার্ম ডায়াবেটিস থাকে এবং যাদের লং টার্ম হাইপারটেনশন থাকে, কিংবা যে একটু আগে বলছিলাম যদি অবস্ট্রাকটিভ কোনো ফিচার থাকে, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে কিডনির কার্যক্ষমতা একটা বয়স একটা কারণ, একটা সময় গিয়ে কিডনি আর আগের মতো ঠিক মতো কাজ করতে পারে না। তা এটাকে আমরা আসলে 5টা স্টেজে আবার ভাগ করেছি, যেমন সিকেডি স্টেজ 1, 2, 3, 4, 5। তো এই রোগীগুলো আসলে প্রেজেন্ট করে কিভাবে? একটা হলো যে তার শরীরে পানি চলে আসতে পারে, শরীর ফুলে যেতে পারে, এবং একটু আগেই একজন রোগী বলছিলেন যে এটার একটা মূল কারণ হচ্ছে যে রোগীর আসলে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, রোগী রক্ত শূন্যতায় ভোগে, যে কারণে রোগী অসম্ভব দুর্বল বোধ করেন, মানে অস্বাভাবিক তার জেনারেল উইকনেস থাকে, এবং রোগীর একটা বড় ধরনের কমপ্লেইন থাকে, উনি কিছু খেতে পারে না। হ্যাঁ, ওনার খালি সারাক্ষণ বমি বমি ভাব হয়, এবং কিছু খেতে গেলে একটু খাবার প্রতি অরুচি থাকে। আর এছাড়া যদি শরীরে পানি চলে আসে, সেই ক্ষেত্রে কোনো কোনো রোগী শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। এবং প্রধানত আমরা যেটা দেখি আর কি, যে রোগীর মূল কমপ্লেনই থাকে একটা, যে দুর্বল এবং কিছু খেতে পাচ্ছে না, বমি বমি ভাব হচ্ছে। এই সিমটমস গুলো নিয়ে আসে বেশি। আর ওই যে বললাম স্টেজিং আছে, যেমন স্টেজ 1, 2, 3, 4, 5। এখন রোগী আসলে কোন স্টেজে আসছে সেটার উপরে ডিপেন্ড করে। যদি উনি আর্লি স্টেজে আসেন, তাহলে তার ওই ধরনের লক্ষণ অত দেখা যাবে না, কিন্তু যত সময় যাবে তখন কিন্তু তার সিমটমসগুলো, উপসর্গগুলো আরো বেশি পরিমাণে দেখা যাবে, এবং আমাদের কাছে ওইভাবেই তখন রোগী আসে। আর একটি তার আগে আসলে বোঝা দরকার কি, যে যখন ক্রনিক কিডনি ডিজিজ থাকে একটা রোগীর, অনেক দিনের প্রেশার কিংবা ডায়াবেটিসের কারণে হচ্ছে, তো যারা প্রেশারটা কন্ট্রোল করছে না কিংবা ডায়াবেটিসটা ঠিকমতো নিয়ন্ত্রণে নাই, তারাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই সমস্যাগুলো তো বেশি ভোগেন। এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে, যেটা বললাম, গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা কারণ, অবস্ট্রাকশনের জন্য হতে পারে, আরো কিছু কারণ, কিছু ড্রাগসের কারণে হতে পারে। তবে ড্রাগসের কারণে আসলে এটাই হয় বেশি, সিকেডিটা আসলে ড্রাগসের কারণে বলা যাবে না। তবে এই সিমটমস গুলো নিয়ে যখন আসে, তখন আমরা আসলে রোগীকে স্টেজিং করার চেষ্টা করি, আসলে রোগীটা এখন আসলে কোন স্টেজে আছে, এবং ট্রিটমেন্ট আমরা সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট মডালিটিস প্ল্যানটা রেডি করি। আমরা যদি এখন একটু আসি আমরা আসলে ইনভেস্টিগেশন গুলোতে, যে কি কি পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত আমরা কিডনি রোগীদের চিকিৎসাটা দিয়ে থাকি, এই উত্তরটি নিচ্ছি, তার আগে টেলিফোন নিচ্ছি। হ্যাঁ, শিওর। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো স্যার। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি, মানে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, মানে আমার বাবার জন্য, মানে আমার বাবার প্রস্রাবে মানে জ্বর হয়েছে অনেক গত বছর, মানে মাঝে মাঝে জ্বর হয়, আবার ডাক্তারের কাছে চেক আপ করার পরে উনি বলছে যে প্রস্রাবের সাথে রক্ত যায়, এটা কি কোনো কিডনি জনিত ডিজিজ? আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমি খাবার দাবার কম খেলে বা রোজা রাখলে মানে আমার পেটের মানে উপর এক সাইডে, মানে একবারে কোমরের মধ্যে না, মানে নিচে ব্যথা করে, মানে ডিহাইড্রেশন হয়ে যায়। এটা কি কিডনির কোনো সমস্যা? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, যে সেটা হচ্ছে যে আপনার ফাদারের ব্যাপারে যেটা বলছিলেন, সেটা হচ্ছে ওনার বয়স কিরকম সেটা? হ্যাঁ, ওনার বয়সটা হচ্ছে 50। হ্যাঁ, ওনার মূল সমস্যাটা কি হচ্ছে?
ও মানে জ্বর হয়, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মানে জ্বর হয়, এমনি নর্মাল ওষুধ খেলে যায় না, কিন্তু এমনি আমাদের ফ্যামিলি ডাক্তারের কাছে গেলে আচ্ছা, ওনার মানে বলে যে প্রস্রাবের সাথে যে রক্ত যাচ্ছে পেশাব আপনি রক্ত বলছেন, পরীক্ষা হ্যাঁ, করে ওটা কি আপনি মানে খালি বলে যে চোখে দেখতে পাচ্ছেন? মানে প্রস্রাবের সাথে রক্ত যায়। ওটা কি আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন? লাল লাল হয় প্রস্রাব? না 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 না। তাহলে কিভাবে বুঝলেন? মানে কোনো পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো ও, পরীক্ষার আচ্ছা মাধ্যমে। আচ্ছা আচ্ছা। একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওনার যেহেতু জ্বর আছে এবং সেই সাথে ওনার মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, দ্যাট মিনস উনি খালি চোখে কিন্তু যেটা দেখতে খালি পাচ্ছেন চোখে না। দেখা হ্যাঁ, যায় না। মানে ওনার ইউরিনের হয়তো টেস্টের পরে উনি বুঝতে পেরেছেন যে এখানে রক্ত যাচ্ছে। তার মানে এটা আসলে প্রথম যেটা সাসপেক্ট করা যায় যে সেটা হচ্ছে ওনার আসলে প্রস্রাবে সিভিয়ার কোনো ইনফেকশনের থেকেই হতে পারে। ইনফেকশনের কারণে জ্বর আসছে এবং প্রস্রাবে ইনফেকশন থেকেও অনেক সময় প্রস্রাবে মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া হতে পারে। তবে সেই সাথেও যদি এই ধরনের একটি হিমাচুরিয়া কিংবা এই ধরনের রক্ত যায়, অবশ্যই ওনাকে আরো ফার্দার কিছু চেক করে দেখতে হবে যে এটা কি আসলে কিডনি থেকে আসছে নাকি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট থেকে আসছে। এবং ওই যে বললাম যে গ্লোমেরুলোনেফ্রাইটিস যে ডিজিজটা, সেখান থেকেও কিন্তু আপনার এই ধরনের হিমাচুরিয়া হতে পারে, রক্ত যেতে পারে। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই আপনি একজন অতি সত্বর একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং কিছু টেস্ট আছে যেগুলো দেখে আমরা একটু পরে আলোচনা করবো, যে আমরা বুঝতে পারি যে এটাকে আসলে উপর থেকে আসছে না নিচ থেকে আসছে। এবং যেমন ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করে দেখা যায় যে আসলে কি ধরনের রক্তটা আসছে, সেটা কি উপর থেকে আসছে, তাহলে এই আরবিসি যেগুলো আমাদের আছে সেগুলো একটু ক্রিনেটেড হয়ে যায়। তো সেটা দেখে আমরা একটু সাসপেক্ট করতে পারি না সমস্যাটা কিডনির উপর থেকে আসছে। আর যদি ওটা না হয় তাহলে ধরে নিতে হবে যে এটা আসলে ইনফেকশন থেকে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি প্রপার অ্যান্টিবায়োটিক উনি খান কিংবা কালচারে যদি কোনো জীবাণু ধরা পড়ে সেই অনুযায়ী যদি উনি অ্যান্টিবায়োটিক খান, প্রচুর পানি খান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন, ইনশাল্লাহ ওনার এই সমস্যাটা ভালো হবে। আর আপা যেটা বলছিলেন ওনার রোজার সময় কিংবা অন্যান্য সময় পিছনে একটু ব্যথা করে, এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে একটু ডিহাইড্রেশনের কারণে হতে পারে কিংবা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে। ওটা আপনাকে একটু পরীক্ষা না করে হুট করে এভাবে বলা যাবে না। আপনি এই ধরনের সমস্যা আবার হলে আপনি একটু যে কোনো যেহেতু রোজার সময় হচ্ছে ডিহাইড্রেশন একটি কারণ, ডিহাইড্রেশনই একটা কারণ হওয়ার চান্স বেশি। তারপরে আপনি এই ধরনের সমস্যা আবার হলে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে মনে হয় ওষুধ চিকিৎসা নেওয়া ভালো হবে আর কি। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, একটা জিনিস আসলে কি বুঝতে হবে যে অনেকে মনে করে যে আসলে কিডনি ডাক্তারদের কাছে আসলে কিংবা কিডনি রোগ হলে অনেক পরীক্ষা করতে হয়, এটার কারণ কি? আসলে এই জিনিসটা একটা জিনিস বোঝানো দরকার যে আসলে কিডনির কাজটা কি এটা আগে জানতে হবে। যে একটা হলো যে আপনার ধরেন কিডনি করছে কি, আমি যদি সহজ বাংলায় বলি যে সবার বোঝার জন্য, যে এটা হচ্ছে যে সে রক্ত থেকে আমাদের ব্লাড থেকে যে শরীরের যে ময়লা দূষিত পদার্থগুলো আছে, যে কণাগুলো আছে, সেগুলো সে জালিকার মতো ছেঁকে এই জিনিসটা ইউরিনের সাথে বের করে দিচ্ছে। আরেকটা কি কাজ, সে আমাদের শরীরে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতেছে। এছাড়াও কি সে তার আমাদের যে ফ্লুইড ব্যালেন্স, যে শরীরে যে পানিটা আছে, পানির একটি ভারসাম্য তৈরি করছে। এছাড়াও শরীরে যে ইলেকট্রোলাইটস গুলো আছে, ছোট ক্ষুদ্র যে লবণগুলো আছে, সেগুলোর মধ্যেও কিন্তু কিডনি একটি ভারসাম্য তৈরি করে। এছাড়াও একটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি এক ধরনের হরমোন তৈরি করে, এটাকে ইরাইথ্রোপয়েটিন বলে, যেটা আপনার রক্ত তৈরিতে সাহায্য করে। তো এখন যদি একটা রোগীর কিডনি কাজ না করে তো কি হবে? তো আলটিমেটলি তার শরীরের দূষিত পদার্থের পরিমাণটা বেড়ে যাবে। যেটা আমরা সিরাম ক্রিয়েটিনিন একটি টেস্ট আছে, সেটি দেখে আমরা বুঝতে পারি যে আসলে কি পরিমাণ ময়লা দূষিত পদার্থটা শরীরে বাড়ছে। এরপরেও আপনি ওই যে বললাম যে তার পানি সম্মতটা নষ্ট হবে, যে এখন শরীরে পানি চলে আসতে পারে, তার অ্যাসিড বেজের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, যে কারণে তার মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। আর এছাড়াও যে বললাম আপনার ইলেকট্রোলাইটস এর একটা ইমব্যালেন্স হতে পারে। তার মানে হয়তো তার সোডিয়াম বাড়বে, পটাশিয়াম কমবে কিংবা ক্যালসিয়াম কমে যাবে, ফসফেট বেড়ে যাবে। এই প্রতিটা জিনিসই কিন্তু হতে পারে। যেহেতু কিডনি কাজ করতেছে না তার মানে হচ্ছে তার ফাংশনটা ঠিক মতো হচ্ছে না। তো যেই কাজগুলো কিডনি করতে পারছে না, ঠিক ওই সমস্যাগুলো তখন দেখা যাবে। আর ওই যে বললাম আপনার ইরাইথ্রোপয়েটিন, যেটা সে তৈরি করতে পারছে না, যার কারণে আলটিমেটলি রক্ত ঠিক মতো শরীরে তৈরি হচ্ছে না, রোগীর শরীরে রক্ত শূন্যতা দেখা যাচ্ছে, যার কারণে রোগী দুর্বল হয়ে যাচ্ছে। তা এখন এতগুলো প্যারামিটার আমাদেরকে হুট করে, যদি আমরা একটি দীর্ঘমেয়াদী কোনো কিডনি রোগের রোগী থাকে, সিকেডি রোগী থাকে, হুট করে আসলে বলা যাবে না আমি পরীক্ষাগুলো না করে যে আসলে তার কোনটা বেড়েছে কোনটা কমেছে, তার আসলে অ্যাসিড বেজের কোথায় সমস্যা হচ্ছে, ক্যালসিয়াম বাড়লো না কমলো, ফসফেট বাড়লো না কমলো। আমরা যে কারণে একটি থরো চেক আপ করি আগে পেশেন্টকে আসার পরে। হ্যাঁ, এবং কিডনি রোগ আসলে এটা কিন্তু ক্লিনিক্যালি খুব বেশি কিছু করার থাকে না। যেমন একটা রোগীর হিমোগ্লোবিন কমে গেছে, রক্ত শূন্যতা হচ্ছে, এটা আমি পরীক্ষা না করে কখনো বলতে পারবো না। এখন একটা রোগীর ক্যালসিয়াম বেড়ে গেছে কিংবা কমে গেছে, ফসফেটটা বেড়ে গেছে, এটা তো আমি পরীক্ষা না করে বলতে পারবো না। যেই কারণে আমরা যেটা করি, সাধারণত একটি রোগী আসলে তার ইউরিনের একটি রুটিন মাইক্রোস্কোপি করি, তার কমপ্লিট একটি ব্লাড কাউন্ট করি, তার হিমোগ্লোবিনের কি অবস্থা, অন্যান্য কোন ইনফেকশন আছে কিনা, ডাব্লিউবিসি টোটাল কাউন্টটা কিরকম। এছাড়াও আমরা সিরাম ক্রিয়েটিনিন, যেটা দিয়ে আমরা একটু পরিমাপ করি, ব্লাড ইউরিয়াটা দেখি,
কিডনি রোগীদের সাধারণত ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়, সেহেতু ইউরিক অ্যাসিডটা দেখি। আর সেই সাথে তার ইলেকট্রোলাইটস তো দেখতেই হবে, ওই যে যেটা বললাম। সেই ছাড়া ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড হরমোন যা যা আছে আমরা সবই কিন্তু একটু থরো চেক আপ করি। সেই সাথে একটা আল্ট্রাসাউন্ড সাধারণত আমরা করি, দেখা যায় কিডনির সাইজটা কিরকম এবং কিডনির যে কর্টেক্স এবং মেডুলা, কিডনির ভিতরে দুটো পার্ট আছে, এগুলোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছে কিনা, কিডনিতে কোনো চেঞ্জ আসছে কিনা, এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু এই টেস্টগুলো আসলে আমাদেরকে করতেই হয়, কোনো উপায় থাকে না। এবং টেস্টগুলো যদি ঠিক মতো আমরা রিপোর্ট পাই তখনই কিন্তু আমরা একটি ডায়াগনোসিস আসতে পারি যে এটা সমস্যাটা কেন হচ্ছে এবং এটা কি ধরনের এবং কিংবা কোন স্টেজে উনি এখন আছেন, এই জিনিসগুলো আমরা বুঝে সেই অনুযায়ী তো আসলে আমরা চিকিৎসাটা তারপরে ঠিক করি। আমরা ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা এই যে সমস্যাগুলো যেগুলো নিয়ে আমরা কথা বললাম এবং সেই সাথে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা যখন করি, আমরা ডায়াগনোসিসের দিকে যাই, তো আমরা ম্যানেজমেন্ট আসলে কিভাবে করব এই কিডনি সমস্যাগুলোতে? আমরা উত্তরটি নিচ্ছি, তার আগে ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের সাথে কথা বলতে যাচ্ছিলাম। শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি করুন। জি, আমার বয়স হলো 65। জি জি। এখন আম্মা ক্রিয়েটিন হলো 1.50। আচ্ছা। এখন দীর্ঘদিন প্রেশার ওষুধ খাচ্ছে, আগে এনজিল 50 খেত, এখন খাচ্ছে হলো পিসলল প্লাস 2.5, আর রাতে অ্যামলোডেপিন খাচ্ছে হাফ, অর্ধেকটা খাচ্ছে। এখন দীর্ঘদিন প্রেশার ওষুধ খেলে তো কিডনি সমস্যা হয় জানি। এখন এই ড্রাগটা যে খাচ্ছে এটা কতটুকু সেফ স্যার, এটা একটু জানার জন্য। যে প্রেশার যে ড্রাগটা খাচ্ছে এটা আসলে দর্শক লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন, আশা করি স্যারের সাথে কথা বলতে পারবেন। ওনার এটা শুনে আমি যতদূর বুঝতে পারছিলাম যে সম্ভবত ওনার আম্মা যার কথা উনি বলছিলেন, উনি সম্ভবত ওই ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন এবং যেহেতু ওনার বয়স প্রায় 65 এবং উনি বহুদিন যাবত অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছেন, মানে হচ্ছে বহুদিন যাবতই ওনার প্রেশারের সমস্যা হচ্ছে। প্রেশারের ওষুধ না এটা এই ধরনের আসলে এটা ঠিক না যে আপনাকে প্রেশারের ওষুধ খেতে হবে এবং প্রেশারটা কন্ট্রোলেই রাখতে হবে, এবং ডায়াবেটিস থাকতে তাকে ডায়াবেটিসটাও কন্ট্রোলেই রাখতে হবে। এবং প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকলেই ওনাকে কিন্তু কিডনির যে সমস্যাটা ওনার এখন হচ্ছে এই একটি স্টেজে ওনাকে ধরে রাখা যাবে। নয়তো কিন্তু ওনার যদি প্রেশার আনকন্ট্রোল থাকে, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাহলে কিন্তু রোগী, ওই যে আমি একটু আগে বলছিলাম এটা কয়েকটি স্টেজিং করা আছে, তা ওনার কথা শুনে কিডনির সমস্যা যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আসলে ব্লাড প্রেশারটা এবং ডায়াবেটিসটা অবশ্যই তাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এবং তাকে যদি হঠাৎ করে মাঝখানে ওনার কোনো অ্যাকিউট কোনো কন্ডিশন হয়, যদি কোনো ইনফেকশন হয় শরীরে কিংবা ডায়রিয়া, বমি এসব হয়, তাহলে সাথে সাথে সেটা ম্যানেজমেন্ট করতে হবে। আর প্রেশার ওষুধটা আপনি ভাই বাদ দিয়েন না, কারণ হচ্ছে প্রেশার ওষুধটা আমার মনে হয় ওনাকে কন্টিনিউ করতে হবে। তারপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে, আমি পুরোটা শুনতে পারলাম না, আমার মনে হয় আপনি একটু আপনার নিকটস্থ কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করলে এটা ভালো হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমাদের আজকের বিষয়গুলো নিয়ে আমরা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, তার আগে একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে।